এক ফিরহাদ হাকিমের রক্ষে নেই, তার উপর দোষর আরেকজন আছেন, তিনি মোহাম্মদ সেলিম। তিনিও বলছেন কিছু দেখতে পাচ্ছেন না, ইউনূসের দোষ কিছু দেখতে পাচ্ছেন না, ইউনূস যা করে যাচ্ছেন তা নিয়ে তো আর কোনো কিছু বলার নেই। উল্টে তিনি দেখতে পাচ্ছেন কি না, বিজেপি তৃণমূল যে দোষ, সেই দোষ তিনি দেখতে পাচ্ছেন। তিনি বলছেন সীমান্তে উত্তেজনা নিয়ে কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনূসের দোষ, উল্টে বিজেপি তৃণমূলকে দুষছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অনুপ্রবেশ দেখতে পাচ্ছেন না, জঙ্গি যোগও দেখতে পাচ্ছেন না সিপিএম এর রাজ্য সম্পাদক। অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনায় গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। ভাগ বাটোয়ারার কথা বলছেন মোহাম্মদ সেলিম, রাজনীতির কথা বলছেন মোহাম্মদ সেলিম। কোথাও গিয়ে যেটা ভোট রাজনীতির বিষয় সেটা নিয়ে কথা বলতে তিনি ব্যস্ত, কিন্তু যে চোরাচালানকারী, যে জঙ্গি যোগের কথা বলছেন সেটা যে হচ্ছে, সেটা সেই ভূখণ্ড ওপার থেকে হচ্ছে, সেটা নিয়ে কোনো কথা বলছেন না। এর আগেও আমরা দেখেছি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে গেলে সিপিএম এর ভীষণভাবে বাধে, সেরকম ভাবেই আজকেও তিনি সেই রকম ভাবেই যা যা ইউনুস করছে সেই দোষটা দেখতে পাচ্ছেন না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তাদের প্রতিক্রিয়া শুনুন। শেখ হাসিনা যে সরকার ছিল, তার সেই সরকারের অ্যালাইড পার্টনার ছিল ওয়ার্কার্স পার্টি, যার সঙ্গে সিপিএমের সঙ্গে একটা যোগাযোগ ছিল। তারা যখন বিরাট 34 বছর ক্ষমতায় ছিলেন, বাংলাদেশে যখন সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়েছিল, তারা কি কোনো ধরনের বক্তব্য রেখেছিলেন? কোনো ধরনের বক্তব্য তারা রাখতে পারেননি। যখন গঙ্গার জল দেওয়া হলো, জ্যোতিবাবু বাংলাদেশে গিয়েছিলেন, উনি কি বাংলাদেশকে বলেছিলেন যে তোমাদের জল দিচ্ছি, তোমরা হিন্দুদের উপর আক্রমণ রোধ করো? কিছু করেন। সুতরাং এখন এসব কথা যেগুলো বলতে চাইছেন, সেগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা অবাক হয়ে গিয়েছি যে সিপিএম দলটাই তৈরি হয়েছিল বাংলাদেশের রিফিউজিদের নিয়ে, আজকে তাদের এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক। ববি হাকিম যা বলেছে সেটাই তো ববি হাকিমের, আমি তার ঠিক বলে মনে করি না। ববি হাকিম তো অনেক কথা বলছে, ববি হাকিমরা অনেক কথা বলছে, তৃণমূল অনেক কথা বলছে। মোহাম্মদ সেলিম তো সেই কারণেই বলেছেন তৃণমূল আর বিজেপি হিসেবে তাকে দেখবেন না। তৃণমূল আর বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে চলছে, কিন্তু এটা ঠিক যে বর্ডারটা দেওয়া দরকার ছিল অনেক আগে, সেই বর্ডারটা কেন সেন্সিস দেওয়া হয়নি? ভারত সরকারের দায় হোক আর রাজ্য সরকারের দায় হোক, এবার ভারত তার নিজের বর্ডার যদি সেন্সিস দেয়, তাহলে কারোর আপত্তি করার কোনো কারণ নেই। সেই আপত্তি করুক না গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমরা শুনলাম একদিকে যেরকম আমরা ফিরহাদ হাকিমের মন্তব্য শুনছি, তিনি এক কথায় দেশের মানুষের দোষ দেখছেন, কিন্তু ওদিকে যারা জামাতিদের হাতের পুতুল হয়ে যাওয়া ইউনূসের সরকার চালাচ্ছে, এমনকি মোহাম্মদ ইউনূস, তাদের দোষ দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম। আর অন্যদিকে আরো এক কাঠি ওপরে উঠে মোহাম্মদ সেলিম তো চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে যে ঘটনা সুখদেবপুরে ঘটছে, সেই গোটা বিষয়টিকে নিয়ে তিনি বলছেন যে সেখানে একটা সাম্প্রদায়িক যে কথাগুলো তিনি বলছেন, তাতে করে আর যাই হোক অশান্তি থামানোর কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টে তিনি সেখানে ভোট রাজনীতি করছেন, সেখানেও তিনি হিন্দু মুসলমান নিয়ে কথা বলছেন, কিন্তু তিনি বলতে পারছেন না যে ইউনূসের সরকার যে কাজ করেছে বা যেভাবে ইন্ধন দিচ্ছে সেটা অনৈতিক, সেটা খারাপ, সেটাকে সমালোচনা করা উচিত। কথা বলার মতো ধক নেই মোহাম্মদ সেলিমের। দক্ষিণ চব্বিশ পরগনায় যে হাড়হিম করা ঘটনার কথা বর্ণনা করছেন মৎস্যজীবীরা, যারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন, সেখান থেকে ফিরে তারা যেভাবে হাড়হিম, তাদের সেই অভিজ্ঞতা, যে অত্যাচারের কথা তারা শোনাচ্ছেন, বাংলাদেশের জেলে গিয়ে যেভাবে বেধড়ক মার খেতে হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের, এপারে ফিরে এসে সে কথা বলতে গিয়ে শিউরে উঠছেন।
ছুট করে এই দিক থেকে একটা কোচবাটের চার এখান থেকে গুলি মেরেছে, ওদেরকে ধরতে পারে না। তারপর এই পাশে কোচবাটটা ওদেরকে ধরে নিয়ে যায়, এটা একটু দূরে ছিল বলে এটা ধরতে পারেনি। এরা এসে ওদেরকে বেঁধে টেঁধে রেখেছে, আর এটা এমন ধাক্কা দিয়েছে 4-5 জন পড়ে গেছে, 5 জন পড়ে গেছে। তার বলতেছে বলে সেই একটা আমার ড্রাইভার পড়ে গেছে, ড্রাইভার আছে বলে এই শালারা, ওকে যদি আমরা খুঁজতে যাই তাহলে তো আরেকটা তোদের লেবি এসে মানে ভারতের লেবি এসে আমাদেরকে ধরে নেবে, বলে আগে চল আগে এদেরকে নিয়ে যাই। ওরা ওদেরকে নিয়ে চলে গেল, আর আমার স্বামীটাকে আর খুঁজে মানে আর বুঝলো না। তারাও বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না, বলছে আর মারছে বলছে আর অনেক নির্যাতন করেছে। এই বলে আমরা আর কি করব, আমাদের দেশ থেকেও কোনো বাইরের লোককে এলাও নেই। আমাদের ম্যানেজার গেছে, তাকেও একটু দেখা করতে দিল না। তারপর আমাদের ম্যানেজার তখন লাস্টে দেখে চলে আসে। এখন আমি বর্ষার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয়। এত মাল মেরেছে আমার, হ্যাঁ পিছনে এরব বেঁধে তারপর আমাদেরকে লাঠি দিয়ে প্রচুর মারা মেরেছে। আর তাদের কাছে অনেক অনুরোধ করেছি আমাদের দেশ ছেড়ে যখন চলে যাই ওখানে আমার মন প্রাণ দিয়ে আমরা থাকতে পারছি না। বাংলাদেশ সরকারকে দায়ী করা যায়, কিন্তু আমরা অপরাধ করেছি ঠিক আছে, আমাদের ধরে নিয়ে আমাদের হয়তো 2-3 মাস হয়তো জেল করবো, কিন্তু আমাদের তো মেরে ফেলা তো আমরা আমাদের যেরকম ধরো একটা চোর ধরলাম ডাকাত ধরলাম আমরা তার ছায়া দিতে পারি, কিন্তু তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। কিন্তু ওইটাই যে আজকে যে মেরে ফেলবো এর জন্য আমরা বলবো বাংলাদেশ সরকার দায়ী। এটা তো ওনার ইচ্ছা করেই লোকটা মারলো, কেন যদি সিলিন্ডার করেছে বেঁধেছে কোমরে দড়ি বেঁধে ধরে রেখেছে, আর যখন ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে যখন বলেছে যে লোকটাকে তুলো, লোকটাকে যখন তুললো না, তো এটা কাদের দায়ী বলবো? আমার বলবো বাংলাদেশ সরকারের দায়ী। এই মুহূর্তে আমরা চোখ রাখবো মেদিনীপুরের দিকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রসূতির মৃত্যু, এবং যে ঘটনা ঘটেছে গতকাল ভেন্টিলেশনে ছিলেন এবং তারপর তার মৃত্যু হয়। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা, তাকে স্যালাইন দেওয়া হয়েছিল এবং তারপর অবস্থার অবনতি। শুধু সেই মৃত প্রসূতিই নন, সেই সঙ্গে আরো চারজন তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে, তারপর তাদের অবস্থার অবনতি। আজ তাদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে। এখনকার কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত দাস। সুদীপ্ত, আজকের কি পরিস্থিতি? একজন ভেন্টিলেশনে ছিলেন, তার মৃত্যু হয়েছে, তারপরেও যারা স্যালাইন নিচ্ছিলেন তাদের মধ্যেও আর একজনের মৃত্যু হয়েছে বলে খবর। কি জানা যাচ্ছে? না দেখো, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটুকু খবর যে ভেন্টিলেশনে থাকা একজনেরই কিন্তু মৃত্যু হয়েছে এবং বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই জানা যাচ্ছে। গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। আমি সেই ছবিটা দেখাবো, কথা বলার চেষ্টা করব। কেন এরকম হলো, কি মনে হচ্ছে দিদি? কান্নায় ভেঙে পড়েছেন ডাক্তার বললামই পারবো না, আমরা তো অন্য জায়গায় ট্রান্সফার করলে চলে গেছে। আমরা 3 দিন সুযোগ দিয়েছে ডাক্তারকে, তবু কেনা বললামই 3 দিন পেছাব বন্ধ। মনে হচ্ছে মা ডাক্তারের গাফিলতি, চিকিৎসার গাফিলতি। আমরা তো ডাক্তারেরই দোষ দেবো, গাফলাতি হোক নাই হোক সে কেনা একটা কথা বললো নি আমার দিকে যে তোমরা পেশেন্ট নিয়ে যাও, কোথাও যদি নিয়ে তো পারো, আমরা পাচ্ছি নি, এই কথাটা কেন বললো নি? শোনা যাচ্ছে স্যালাইন দেওয়ার পর থেকে পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আগের থেকে বন্ধ, সিজার করার পর থেকে পেচ্ছাপ বন্ধ, আর সিজার থেকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে ভেন্টিলেশনে থাকা এক প্রসূতি, তার মৃত্যু হলো স্যালাইন নেওয়ার পর, এবং মোট 4 জনের মধ্যে বাকিদেরও ভালো অবস্থা এমনটা বলা যাচ্ছে না। ধন্যবাদ সুদীপ্ত। আমরা এই পরিবারের হাহাকারের কথা শুনছিলাম এবং সত্যি শিউরে ওঠার মতো বর্তমান পরিস্থিতি।